হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এনসার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং অনেকেই চিন্তিত, কেননা এখন যা আপডেট উঠে এসেছে ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি নিয়ে, সেটা নিয়ে অনেকেই তোমরা কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে ভুগছো। সেটা কি? সেটা হচ্ছে এসএলএসটি 2016 এর কিউরেটিভ মামলা কি তাহলে 2025 এর নতুন প্যানেলকে পুরোপুরি বাতিল করে দেবে? আর তাছাড়া যারা এতদিন ধরে ওয়েটিং লিস্টে বসে আছো, তাদের ভবিষ্যৎ কি অন্ধকারে তলিয়ে গেল, নাকি নতুন কোনো আশার আলো সামনে আসতে চলেছে? আর এই কিউরেটিভ মামলার ভেতরে আসলে কি লুকিয়ে আছে, সেটা নিয়ে তোমাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন জাগছে। সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাছাড়া আর রাজ্য জুড়ে যে পালা বদলের হাওয়া বা ভোটের ডিউটি যা দেখা যাচ্ছে, তার প্রভাব তোমাদের চাকরিতে কতটা পড়বে। দেখো, আমি জানি তোমরা প্রত্যেকে এই মুহূর্তে ভীষণ টেনশনে আছো, তাই না? আর চারিদিকে নানা রকম ভুল খবর আর গুজব ছড়াচ্ছে, কিন্তু আজকে কোনো ভনিতা নয়, কোনো অতিরঙ্গিত কথা নয়, তোমাদের দাদা হিসেবে একদম রিয়েলিটি বা বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ পয়েন্টগুলো ভীষণ সিরিয়াস, তাই রিকোয়েস্ট করবো তাই ধৈর্য ধরে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর মাঝপথ থেকে চলে গেলে কিন্তু আসল সত্যিটা মিস করে যাবে এবং নিজের মনেই কনফিউশন তৈরি হবে। চলো শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতে এসএসসি সংক্রান্ত কিছু আপডেট এলে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। চলো শুরু করা যাক। আর তাছাড়া কিছু প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তারও কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলো প্রথমেই কথা বলি এসএলএসটি 2016 এর কিউরেটিভ মামলা নিয়ে। সেটা হচ্ছে তোমাদের অনেকের মনে প্রশ্ন যে এই মামলা যদি সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে কি পুরো প্যানেল বাতিল হবে? দেখো, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ইতিহাস যদি তোমরা একটু খেটে দেখো তাহলে বুঝতে পারবে যে কিউরেটিভ মামলার সাকসেস রেট কিন্তু মাত্র 1%, তারও কম। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর এই কিউরেটিভ পিটিশন করা হয়, ঠিক আছে? 99% মানে 99% ক্ষেত্রে আগের রায়টাই বহাল থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে বড় জোর কি হতে পারে? দেখো, সুপ্রিম কোর্ট হয়তো শাস্তির মাত্রাটা একটু কমাতে পারে, কিন্তু আমি তোমাদের একদম স্পষ্ট করে বলছি যে এই কিউরেটিভ মামলার ওপর ভরসা করে 2016 সালের চাকরিহারাদের বড় কোনো পজিটিভ রায় আসার সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখছি না। আর হ্যাঁ, একটা সম্ভাবনা কিন্তু হতেই পারে। তাছাড়া সিবিআই যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী যারা প্রমাণ করতে পারবে যে তারা 100% যোগ্য এবং ফ্রেশার, তাদের চাকরি কিন্তু হয়তো ফিরিয়ে দেওয়ার একটা নির্দেশ আসতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা একটা প্রসেস। এর জোরে পুরো প্যানেলের রদবদল হওয়ার কোনো চান্স নেই। এবার চলে আসি 2 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে 2025 এর নতুন প্যানেল এবং ফ্রেশারদের ভবিষ্যৎ তাহলে কোথায়? দেখো, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে যে 2025 এর প্যানেল। তোমাদের মধ্যে যারা ফ্রেশার আছো, ঠিক আছে, যারা নতুন করে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতায় প্যানেলভুক্ত হয়েছো বা প্রসেসের মধ্যে আছো, তারা আমাকে বারবার মেসেজ করছো যে দাদা আমাদের কি হবে। দেখো, তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমরা 100% কিন্তু সেফ আছো, ঠিক আছে? তোমাদের প্যানেল বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই। এই রিকোয়ারমেন্ট প্রসেস অনেকটাই এগিয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে, তোমরাও সেটা জানো। আর কাউন্সিলিংও কিন্তু হচ্ছে, আর বাকি সাবজেক্টগুলো কিন্তু তা খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু কাউন্সিলিং হবে। আর 2-3 মাসের মধ্যেই কিন্তু এই প্যানেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তোমরাও সেটা জানো। আর তাছাড়া সুপ্রিম কোর্ট কখনোই একটা পুরনো মামলার জন্য নতুন এবং ফ্রেশ এবং যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করবে না। এই ব্যাপারে তোমরা একদম নিশ্চিন্ত থাকো, ঠিক আছে? এবং নিজেদের পরবর্তী স্টেপের জন্য মানসিকভাবে প্রস্তুত হও। অহেতুক টেনশন করে শরীর খারাপ করার কোনো কারণ নেই। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে থার্ড এসএলএসটি কবে আসতে চলেছে। তাহলে বলে রাখি, থার্ড এসএলএসটি কিন্তু তোমাদের 2027 এর মধ্য দিকে কিংবা শেষ দিকে কিন্তু তোমাদের 100% কিন্তু আসতে চলেছে। আমার এটা প্রেডিকশন। আর তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? সেই সময় কিন্তু থার্ড এসএলএসটি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভ্যাকেন্সি সংখ্যাও কিন্তু তোমরা দেখবে প্রায় 20,000-এর অপরই কিন্তু হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। অনেক স্কুল কিন্তু ফাঁকা, তোমরাও সেটা জানো। এবার চলে আসি 3 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে ওয়েটিং লিস্ট যারা আছো সেই প্রার্থীদের জন্য কি কোনো আশা আছে? দেখো, এবার আসি সেই ভাই বোনেদের কথায় যারা ওয়েটিং লিস্টে আছো। তোমাদের যন্ত্রণাটা আমি বুঝি, ঠিক আছে? তোমরা যারা যোগ্য, তোমরা পরীক্ষায় পাস করেছো, কিন্তু শুধু ভ্যাকেন্সির কারণে আটকে আছো। তোমাদের জন্য কি সব রাস্তা বন্ধ? তো বলে রাখি, একদমই না, ঠিক আছে? দেখো, একটা লজিক বোঝো। 2016 সালের প্যানেল থেকে যদি অযোগ্যদের পুরোপুরি বাদ দেওয়া হয়, মানে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে চলছে, ঠিক আছে, তাহলে একটা বিশাল সংখ্যক কিন্তু সিট বা ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা হচ্ছে। আর তাছাড়া অনেকেই কিন্তু ভেরিফিকেশন টেবিলে অনেকেই বাদ পড়েছে এবং বাদ পড়বে। সেক্ষেত্রে তোমাদের সুযোগ অনেকটাই রয়েছে যারা প্রথম সারিতে রয়েছে, হয়তো 1 থেকে 20-র মধ্যে, ঠিক আছে? তাছাড়া অনেকেই আছে যারা ভুল এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তারা হয়তো প্যানেলে এখনো ঢুকে পড়ে আছে, ঠিক আছে? তারাও কিন্তু এই প্যানেল থেকে বাদ যাবে। তাছাড়া সরকার বা কমিশন কখনোই এই সিটগুলো ফাঁকা ফেলে রাখতে পারবে না, ঠিক আছে? কারণ স্কুলগুলোতে শিক্ষকের তীব্র অভাব। তাই ওয়েটিং লিস্টে যারা আছো তোমাদের সামনে কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে। যদি যোগ্যদের লিস্ট ধরে রিকোয়ারমেন্ট হয় এবং অযোগ্যদের জায়গাগুলো শূন্য হয়, তবে সেই সিটগুলো ওয়েটিং প্যানেল থেকেই পূরণ করার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আর তোমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে একজোট থাকা এবং আইন ও কমিশনের আপডেটগুলোর দিকে কড়া নজর রাখা, ঠিক আছে? আর হাল ছাড়ো না। অবশ্যই কিন্তু তোমাদের সুযোগ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি বা হয়ে যায়নি, ঠিক আছে? আর তোমরা অলরেডি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন,
মানে সপ্তম এসএলএসটি, তোমরা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটিরও কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু বেরিয়েছে। অনেকেই হয়তো জয়েন করেনি, ঠিক আছে, এই কারণেই কিন্তু সেই সিটগুলো ফাঁকা হয়েছে। সেই সিটগুলো ফাঁকা হওয়ার কারণেই সেকেন্ড লিস্ট কিন্তু যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে কিন্তু সেকেন্ড লিস্টে ডাকা হয়েছিল। তোমরাও জানো সেটা, আর যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু জানবে। এবার আসি 2025 সালের এসএলএসটি নবম দশমের বাকি সাবজেক্টের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর আপডেটে। দেখো অনেকেই নেগেটিভ চিন্তায় ভুগছো যে ভেরিফিকেশন কি আদৌ হবে নাকি হবে না, আর ইন্টারভিউ কি শুরু হবে আমি তোমাদের বলছি নাকি ভোটের জন্য এটা পিছিয়ে যাবে। তো বলে রাখি, আমি তোমাদের একদম বলছি সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা একদম মাথা থেকে বের করে দাও, ঠিক আছে। সব সময় পজিটিভ থাকো, কারণ হচ্ছে তোমরা দেখেছিলে যে একাদশ দ্বাদশের ক্ষেত্রেও কিন্তু অনেকেই ভেবেছিল যে ভেরিফিকেশন হবে না, ইন্টারভিউ হবে না, প্যানেল দেবে না বা এটা বাতিল হবে। কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু ধাপ আস্তে আস্তে হচ্ছে। কাউন্সিলিংও হয়ে প্রায় মধ্য শিক্ষা পর্ষদ ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। পিবিআর মানে পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে। অনেকের মেডিকেলও কিন্তু হয়ে গেছে, আর বাকি প্রসেসটা ধাপে ধাপে চলছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে যখন কাজ হচ্ছে তখন কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর তখন তাহলে চিন্তা কিসের, ঠিক আছে। আর তাছাড়া সামনে যেহেতু 29 তারিখে ভোট রয়েছে এবং 23 তারিখে ভোটটা অলরেডি ফার্স্ট ফেজ কিন্তু ভোট হয়ে গিয়েছে, ঠিক আছে। তাই প্রসেসটা একটু ধীর গতিতে চলছে। তোমরা জানো সামনে কালকে কিন্তু ভোট, এই কারণে 29 তারিখে ভোট, এই কারণে কিন্তু তোমাদের এই মানে এই রিকোয়ারমেন্ট প্রসেসটা কিন্তু একটু স্লো চলছে। তোমরা জানো যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু এখন এই পর্যায়ে রয়েছে, তাদেরও কিন্তু এখন রেজাল্ট কিন্তু বা কাট অফ যে কত যাবে সেটাও কিন্তু এখনো বেরোয়নি, ঠিক আছে। সেটা কিন্তু 2:1 রেশিওতে কিন্তু ডাকা হবে, সেটা তোমরা অনেকেই জানো যারা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিয়েছো, ঠিক আছে। আর তোমাদের ভেরিফিকেশন রিজিওনাল অফিসে হচ্ছে এবং প্রবল সম্ভাবনা হলো যে সব সাবজেক্টের ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই ইন্টারভিউ শুরু হবে, তবে আগেও শুরু হতে পারে, মনে রাখবে, ঠিক আছে। তাই এসএসসির ওয়েবসাইট কন্টিনিউ কিন্তু ফলো করো। আর তাছাড়া আমরা তো আছি, কিছু নোটিশ বা কোনো খবর এলেই কিন্তু আমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সবার প্রথমে কিন্তু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আর মাঝখানে যেমন নর্দার্ন জোনকে প্রথমে বাদ রেখে পরে আবার নোটিশ দিয়ে দিল, সেই রকমই কিন্তু যে কোনো দিন আপডেট আসতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর একটা কথা মাথায় রেখো, সেটা হচ্ছে একাদশ দ্বাদশের যে কম্পিটিশন ছিল সেটা হচ্ছে নবম দশমের কম্পিটিশন তার চেয়ে অনেকটাই কম। তাই এখানে তোমাদের চাকরি পাওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে, বিশেষ করে একাদশ দ্বাদশের তুলনায়। তোমরা অনেকেই জানো একাদশ দ্বাদশের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল হয়তো 800 থেকে 900, তাই না। কিন্তু নবম দশমের ক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটা কিন্তু প্রবল পরিমাণে মানে প্রচুর পরিমাণে রয়েছে, প্রায় 3000 টু 3500। আর ফিজিক্সের ক্ষেত্রে তোমরা জানো 4000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অনেকেই সেটা জানো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই সুযোগ রয়েছে। যারা ওয়েটিং লিস্টে আছো তাদেরও সুযোগ রয়েছে, যারা হয়তো সেকেন্ড ডিবি লিস্টের জন্য অপেক্ষা করছো তাদেরও কিন্তু ভবিষ্যতে সুযোগ একটা কিন্তু রয়েছে। তাহলে এখন কিন্তু নেগেটিভ চিন্তায় ডুবে থাকো, সেটা কিন্তু একদমই চলবে না। তাহলে এখন কি করবে, অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে। এই ছিল ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটির আপডেট, ঠিক আছে। তাছাড়া তোমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন আসছে মনে, সেটা কিন্তু কমেন্ট বক্সে করছো, যে অনেকেই ভাবছো যদি রাজ্য সরকার বদল হয় তাহলে কি আমাদের নিয়োগগুলো আটকে যাবে। দেখো আমি গ্রাউন্ড রিয়েলিটি থেকে বলছি, আমি যে এই নিয়োগ কিন্তু আটকাবে না। কেন বলছি, কারণ হচ্ছে এটা যেহেতু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নজরদারিতে যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা কখনই কিন্তু আটকে থাকবে না, ঠিক আছে। সেটা কিন্তু সুস্থভাবেই কিন্তু এগোবে, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের আরো যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের মনের ভেতরের অনেকগুলো জট, যেমন ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের কি হবে, ঠিক আছে, আমি খুলতে পেরেছি, ঠিক আছে। আর তোমাদের দাদা হিসেবে আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দিয়ে তোমাদের পাশে দাঁড়াতে। আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। আর তাছাড়া এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে দেখো, সুস্থ দেখো। আর মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো।